আসসালামু আলাইকুম। চাকরির সুবাদে বিমু তার স্ত্রী সিঁড়িকে নিয়ে থাকতে শুরু করে ইন্দোনেশিয়ার এক ভয়ঙ্কর জঙ্গল গ্রামে, যার নাম মোয়ারাতাপা। এই গ্রামের লাশকে কবর না দিয়ে বরং তাকে কফিনে পুড়ে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। আর যদি কেউ ওই জঙ্গলের পথ ধরে কোনো খাবার নিয়ে যায়, তাহলে তাদের উপর আক্রমণ করে ওই সকল লাশ, যাদেরকে বলা হয় রাউন্ড। এছাড়া এই গ্রামে রয়েছে কালো জাদু করা কুয়াংয়ের ছড়াছড়ি। এই সকল কুয়াংয়ের কালো জাদুর শিকার শুধুমাত্র গ্রামবাসীরাই নয়, বরং স্কুলের ছোট ছোট বাচ্চারাও। এমনকি বিমু এবং তার স্ত্রী সিঁড়ি যে স্কুলে চাকরি নিয়েছে, সেই স্কুলে শুধুমাত্র জীবিত বাচ্চারাই নয়, বরং তাদের সাথে পড়াশোনা করে মৃত বাচ্চাদের লাশও। তো এরকম একটি অন্ধবিশ্বাসে ভরা ভয়ঙ্কর গ্রামে বিমু তার স্ত্রী সিঁড়িকে নিয়ে কিভাবে থাকবে, জানতে হলে দেখতে হবে সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ার এই হরর মুভিটি, যার নাম কুয়াং। যাই হোক, এএসবি চ্যানেলটি নতুন, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। শুরুতে আমরা এক বিবাহিত দম্পতিকে দেখতে পাই, যাদের নাম ছিল বিমু এবং সিঁড়ি। তারা ঘরবাড়িতে তালা দিয়ে দুজনে একসাথে কোথাও একটা চলে যাচ্ছিল। এখানে সিঁড়ির কথাবার্তার হাবভাব দেখে আমরা বুঝতে পারি যে সে বিমুর উপর কোনো কারণে রেগে আছে। এখানে তাকে বলে তারা যে গ্রামে যাচ্ছে সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, সেখানে গিয়ে সিঁড়ির থাকতে খুব কষ্ট হবে। তবে সিঁড়ি তো কোনো কথা শুনতে রাজি ছিল না। সে বলে সে ওই একই জিনিস সহ্য করতে পারবে না, যা পূর্বেও একবার ঘটেছে। অর্থাৎ পূর্বে বিমু এমন কিছু করেছিল যার কারণে তার স্ত্রী তার উপরে রেগেছিল। এখন তাদেরকে নিতে গাড়ি নিয়ে দুজন লোক আসে, যাদের মধ্যে একজনের নাম ছিল টার্নো এবং অন্যজনের নাম ছিল জোনায়েদ। তারা দুজনেই মিলে ওই গ্রামের মেয়েদেরকে নিয়ে মজা করে, যা শুনে বিমু হেসে দিলে তার দিকে রাগী চোখে তাকায় তার স্ত্রী। যার থেকে আমরা বুঝতে পারি যে অতীতে নিশ্চয়ই বিমু একবার সিঁড়িকে ধোঁকা দিয়েছিল, যখন সে তার কাজের জন্য বাড়ি থেকে বাইরে গিয়েছিল। এই কারণেই সিঁড়ি এবার আর তার উপর ভরসা করতে পারছে না। তাই তো ওই প্রত্যন্ত গ্রামেও সে তার সাথে চলে যেতে রাজি। আসলে বিমু একজন সরকারি স্কুলের টিচার, যাকে ট্রান্সফার করা হয়েছিল মরাতাপা গ্রামে। এই গ্রামের অনেক ভয়ানক ইতিহাস রয়েছে। কিছুদিন আগেই এখানে বন্যা হয়ে অনেক মানুষ মারা গিয়েছে। সেই সাথে অনেকেই বন্যার পর রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এছাড়াও এই গ্রামে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। গ্রামটি আসলে একটি দ্বীপের মতো, যেখানে আসা যাওয়ার জন্য মাত্র একটি নৌকা, যেটা 3 দিন পর পর ঘাটে আসে। এছাড়া ওই গ্রামের লোকজনরাও বেশ অদ্ভুত। তারা বাইরের মানুষদের একদমই পছন্দ করে না। তারা তাদের গ্রামের নিয়মের প্রতি খুবই কঠোর। যদি বাইরে থেকে আসা কোনো ব্যক্তি তাদের গ্রামের নিয়মের লঙ্ঘন করে, তাহলে তাকে মেরে ফেলতেও তারা দ্বিধাবোধ করে না। এমনকি এখানে থাকা টানুর গলায়ও একবার ছুরি ধরা হয়েছিল, ছোট্ট একটা নিয়ম না জানার কারণে। টার্নো এবং জুনায়েদের মুখে এই সকল কথা শুনে বিমু চুপ করে থাকে, কেননা ওই গ্রামে যাওয়া ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। এবারও যদি সে তার ট্রান্সফার বাতিল করে দেয়, তাহলে তার এই চাকরিটি আর থাকবে না। এখানে সিঁড়ি অলরেডি ঘুমিয়েছিল। জুনায়েদ বিমুকে ঘুমিয়ে পড়তে বলে, কেননা তারা খুব শীঘ্রই গ্রামের ঘাটে পৌঁছাবে। যে জঙ্গলে ভরা রাস্তা, সেখানে তারা প্রবেশ করবে। এই রাস্তার চারিপাশটা বেশ ভয়ানক ছিল। এখানে এসে সিঁড়ির ঘুম ভেঙে যায়। হঠাৎই সে গাড়ির জানালার কাছে একটি লাল আলো দেখতে পায়। আশেপাশে তাকায়, সে বিমুর জানালার কাছে একটা মহিলার কাটা মাথা দেখতে পায়, যে কিনা সেখান থেকে উড়ে চলে যায়। এতে করে সিঁড়ি অনেক বেশি ঘাবড়ে যায় এবং আশেপাশে দেখতে থাকে। আর এরপর নিজেকে সামলে সে নিচের দিকে তাকিয়ে থাকে। আশেপাশে তাকানোর মতো সাহস তার ভিতরে আর ছিল না। এমন সময় ওই কাটা মাথাটি তার জানালার কাছে আসে এবং তার দিকেই তাকিয়ে থাকে, যা দেখে সিঁড়ি এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বিমুকে ডেকে তোলে। সে জুনায়েদ এবং টার্নোকেও জিজ্ঞাসা করে যে তারা আশেপাশে কোনো উড়ন্ত কাটা মাথা দেখছে কিনা। তারা এই ব্যাপারটিকে অস্বীকার করে। তবে তাদের চোখ মুখ এবং একজন আরেকজনের দিকে তাকানোর দেখেই আমরা বুঝতে পারি যে তারা নিশ্চয়ই এই ব্যাপারে কিছু জানতো, যা তারা লুকাচ্ছিল।
এখানে বিমু সিঁড়িকে সামলে নেয় এবং সব কিছু তার মনের ভুল হিসেবেই ধরে নেয়। এরই মধ্যে এই সকল স্ট্রেসের কারণে সিঁড়ির বমি পাচ্ছিল, যে কারণে তারা এক সাইডে গাড়িটি থামায়। সিঁড়ি এবং বিমু বাইরে বের হয়। সেখানে বিমু সিঁড়িকে সামলে নেয়, বলে সে যেন এখন বাড়িতে ফিরে যায়। সিঁড়ি তার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সিঁড়ি যেন অন্ততপক্ষে তাকে মাফ করে, একটাবার তাকে বিশ্বাস করে এবং সে ওয়াদা করছে পুনরায় দ্বিতীয় এই ভুলটি সে আর করবে না। কিন্তু সিঁড়ি তো তার কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে সেখান থেকে চলেই যাচ্ছিল, এমন সময় জঙ্গলের পাশ দিয়ে তারা কিছু শব্দ শুনতে পায়। হঠাৎই দেখা যায় সেখান থেকে এগিয়ে আসছে একটি কফিন, যেটা দেখা মাত্রই তারা জুনায়েদদেরকে ডাক দেয়। জুনায়েদরা এটা দেখা মাত্রই দ্রুত তাদেরকে গাড়িতে চড়ে বসতে বলে এবং গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু গাড়িটি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। এদিকে ওই কফিনটি বারবার তাদের গাড়ির সাথে আসে এবং আঘাত করতে থাকে। তখন জুনায়েদ বিমুদেরকে জিজ্ঞেস করে যে তারা কি বাইরে থেকে কোনো তাবিজ কবজ সাথে করে নিয়ে আসছে কিনা। উত্তরে তারা জানায় না। এরপর সে আবারও জিজ্ঞেস করে তাহলে কি তাদের সাথে কোনো ভাত অথবা ডিম আছে। উত্তর সিঁড়ি জানায় হ্যাঁ, যেটা নিয়ে সাথে সাথে জুনায়েদ মাটিতে ফেলে দেয়। আর এতে করে তাদের গাড়িটিও স্টার্ট হয়ে যায়। কফিনটিও সেখানেই থেমে যায়। তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে ওই কফিনটির মুখ খুলে যায়। আমরা দেখতে পাই সেখান থেকে বেরিয়ে এসেছে এক ভয়ানক হাত। আর এভাবেই এই লাশের হাত থেকে তারা চারজন বেঁচে যায়। পরদিন সকালে তারা গিয়ে পৌঁছায় ঘাটের একটি হোটেলে। সেখানে কাল রাতের ঘটনার কথা ভেবে সিঁড়ির তখন পর্যন্ত মন খারাপ ছিল, যা দেখে জুনায়েদ বলে যে এই উড়ন্ত কফিনের ঘটনা তো এখানে প্রায়ই ঘটে, তাই এই নিয়ে সে যেন মন খারাপ না করে। উড়ন্ত কফিনের কথা শুনে তারা অবাক হয়ে যায়। তখন টার্নো জানায় এই গ্রামে কেউ মারা গেলে তার লাশকে মাটিতে পোঁতা হয় না, বরং তাকে একটা কফিনে পুরে সেটাকে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। বিমু জিজ্ঞাসা করে ওই লাশটি কেন তাদের পিছে পড়েছিল। উত্তরে তারা জানায় এই সকল কফিনের মধ্যে কিছু ব্যক্তির লাশ থাকে যারা কিনা জীবিত অবস্থায় কালো জাদু করত এবং মানুষের কাছে ঘৃণিত হতো। তাই তো মৃত্যুর পরও তারা সেই সকল মানুষের উপর আক্রমণ করে যারা নিজেদের কাছে কোনো তাবিজ কবজ রাখে অথবা তাদের কাছে কোনো খাবার থাকে। এ কথা বলতে বলতে তাদের খাবার চলে আসে, যদিও সিঁড়ি এখান থেকে কোনো খাবার খায় না। এখন খাবার খাওয়া শেষ করে বিমু তার মায়ের সাথে কথা বলে এবং সিঁড়ি তার একমাত্র আত্মীয় তার আন্টির সাথে কথা বলা শুরু করে। কথা বলা শেষ করে বিমু সিঁড়িকে বলে সে কি করলে আবারও সিঁড়ি তাকে আগের মতো বিশ্বাস করবে। সে দ্বিতীয়বার ওই একই ভুল করবে না। সে এত কঠিন একটা চাকরি গ্রহণ করেছে কেননা সে সিঁড়ির সাথে নতুন জীবন শুরু করতে চায়। তাই সিঁড়ি যেন তাকে একটা সুযোগ দেয়। একথা শুনে সিঁড়িও তার মাথা নেড়ে সম্মতি জানায়। এরই মধ্যে দূর থেকে তাদেরকে ডাক দেয় দুজন লোক। তাদের মধ্য থেকে একজন ছিল তিনকেন, যে কিনা ওই একই স্কুলের টিচার যে স্কুলে পড়াতে বিমু ওই গ্রামে যাচ্ছে। অন্যজন ছিল অ্যাম্পং, যে কিনা ওই গ্রামের প্রধানের সেক্রেটারি। সে মূলত এখানে সিরি এবং বিমুকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তিনকেন তাদের সাথে যায় না, কেননা আজ তার অন্য একটা স্থানে পড়াতে হবে। তার রওনা দিলে তিনকেন জুনায়েদ এবং টার্নুকে জিজ্ঞাসা করে আসার পথে কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেছিল কিনা। উত্তরে তারা জানায় যে হ্যাঁ, প্রথমে কুয়াং, এরপর রাউং। উড়ন্ত কাটা মাথাকে কুয়াং বলা হতো আর রাউং বলা হতো ওই ভয়ঙ্কর কফিনকে। কুয়াং এবং রাউনের কথা শুনে তিনকেন বলে তাহলে ওই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে, যে ভবিষ্যৎবাণীতে অন্য এক দ্বীপ থেকে আসা এক মহিলার কথা বলা হয়েছিল। অর্থাৎ এখানে সিঁড়ির কথা বলা হয়েছিল, যে ব্যাপারে কোনো কিছু না জানা সিঁড়ি এবং বিমু চলেছিল অজানা অচেনা এই ভয়ঙ্কর গ্রামের উদ্দেশ্যে। যেখানে যাওয়ার সময় বিমু লক্ষ্য করে আমপং খুব অদ্ভুতভাবে সিঁড়িকে দেখছে, তাই সে একটু এই ব্যাপারে সতর্ক হয়ে যায়। এছাড়া অ্যাম্পং এর ব্যবহার বেশ অদ্ভুত ছিল। সে তাদেরকে পুরোপুরিভাবে গ্রামে পৌঁছেও দেয় না, বরং নৌকা থেকে নামিয়ে তাদেরকে গ্রামের রাস্তা দেখিয়ে নিজের কাজে চলে যায়।
ফলে দুজন স্বামী স্ত্রী একা একা জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগোতে থাকে। এখানে কাঠের গ্রামের নামের একটি সাইনবোর্ড ছিল, যেটা প্রায় ভেঙে গিয়েছিল, অর্থাৎ এখান থেকে গ্রাম শুরু। তবে এখনও পর্যন্ত জঙ্গলের পথ শেষ হয়নি। পথে সিঁড়ি হঠাৎই ঘাবড়ে যায় এবং বিমুকে টেনে ধরে। আমরা দেখতে পাই তার সামনে একটি গাছ রয়েছে, যেখানে ঝুলন্ত রয়েছে অসংখ্য কফিন। বিমু তাকে এগুলোকে এড়িয়ে সামনের দিকে এগোতে বলে। কিছুক্ষণ পর তারা জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং জঙ্গলের পর প্রথম বাড়ি থাকা মহিলার কাছে স্কুলটি কোথায় তা জানতে চায়। মহিলাটি কোনো উত্তর না দিলে সেখানে আসে আরেকজন লোক, যে কিনা তাদেরকে স্কুলটি কোথায় তা বলে দেয়। এখানে তাদের ব্যবহার দেখে বোঝাই যাচ্ছিল যে তারা বাইরে থেকে আসা বিমু এবং সিঁড়িকে একদমই পছন্দ করছিল না। কিন্তু তারা যে স্কুলে এসেছে সেই স্কুলের প্রিন্সিপালের ব্যবহার ছিল একদমই ভিন্ন রকমের, কেননা সে নিজেও বাইরে থেকে এসেছে। এই স্কুলে পড়াতে সে দৌড়ে আসে এবং তাদেরকে ওয়েলকাম জানায় এবং তাদেরকে কিছু সবজি গিফট হিসেবে দেয়। আর এরপর তাদেরকে সাথে করে নিয়ে যায় তাদের নতুন বাড়িতে। এখানে 3টি কটেজের মতো বাড়ি ছিল, যার বাম পাশেরটা টিনগেনের এবং ডান পাশেরটা ওই প্রিন্সিপালের নিজের। মাঝখানেরটা শুধুমাত্র এখন খালি আছে, যেটা দেওয়া হয় বিমু এবং সিঁড়িকে। সে আরও জানায় এখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, তাই তারা যেন আগে থেকেই ল্যাম্পের তেল পুড়ে রাখে। এখানে তারা তাদের এই নতুন বাড়িতে প্রবেশ করে, যেখানে সব কিছু নিজেদের মতো গুছিয়ে নেয়। ওই রাতের খাবার শিরু এবং বিমু এবং প্রিন্সিপাল একসাথে খায়, যেখানে প্রিন্সিপাল জানায় এই স্কুলে এখন 7জন স্টুডেন্ট রয়েছে, যারা কিনা ক্লাস 3 এবং 5-এ পড়ে। কিছুদিন আগে হয়ে যাওয়া বন্যায় এখানে স্টুডেন্টরা মারা গিয়েছে। এর সাথে বন্যার পরপরই ছড়িয়ে পড়ে কিছু সংক্রামক রোগ, যে কারণে এই গ্রাম ছেড়ে অনেক মানুষেরাই চলে গিয়েছে। এখন 7জন হোক বা 70 জন, তাদের দায়িত্ব স্টুডেন্টদের সঠিক শিক্ষা দেওয়া, তাই যেন করা হয়। সেখানে সিঁড়িকেও বলে যে বাড়িতে বসে সময় নষ্ট না করে বরং সেও চাইলে স্কুলে গিয়ে স্টুডেন্টদেরকে পড়াতে পারে। বিমু এই কাজে সিঁড়িকে উৎসাহ দেয়, যার ফলে সিঁড়িও রাজি হয়ে যায়। এরই মধ্যে হঠাৎ করে প্রিন্সিপালের কিছু একটা মনে পড়ে যায়। সে বাইরে গিয়ে তার প্লেট থেকে কিছু খাবার মাটিতে ছড়িয়ে দেয়। এই গ্রামের নিয়মই এটা। প্রিন্সিপাল বলে কোনো আত্মা অথবা কোনো অপশক্তির জন্য তারা এই কাজ করে না, বরং প্রকৃতি থেকে তারা যে খাবার পায় সেই খাবারের কিছু অংশ প্রকৃতির সাথে ভাগাভাগি করে নেয়। এখন খাওয়া দাওয়া শেষে বিমু যায় বাইরে প্রিন্সিপালকে এগিয়ে দিতে, যেখানে প্রিন্সিপাল তাকে জানায় যে 3 দিন পর পর এখানে নৌকা আসে, যে নৌকায় করে ওপারে গিয়ে তাকে বাজার করে নিয়ে আসতে হবে। সেই সাথে সে যেন তার ফোনেও চার্জ দিয়ে নিয়ে আসে। তারা এসব নিয়ে কথা বলছিল। ওই সময় সিঁড়ি একা একা থালা বাসন ধুচ্ছিল। হঠাৎই উপরে রাখা একটি ফল নিচে পড়ে যায়, যা দেখে সিঁড়ি একটু অবাক হয়ে যায় এবং সেটা উঠিয়ে রাখতে চলে যায়। যেখানে জানালার ওপাশে আমরা অদ্ভুত দেখতে পাই এক বৃদ্ধ মহিলাকে, যে কিনা সিঁড়িকে দেখছিল, তবে সিঁড়ি এটা লক্ষ্য করে না। ও সময় বাইরে থাকা বিমু প্রিন্সিপালকে জানায় যে এই গ্রামে আসার সময় জঙ্গলে তাদের দুজনের বৃদ্ধ এবং বৃদ্ধার সাথে দেখা হয়েছিল কোনো, যাদের ব্যবহার খুব অদ্ভুত ছিল। একথা শোনা মাত্র প্রিন্সিপাল চিনে যায় যে সে আলাং এবং তাম্বির কথা বলেছে। তারা দুজন স্বামী স্ত্রী, যারা কিনা কিছুদিন আগেই নিজেদের সন্তানদেরকে হারিয়েছে। আর এরপর থেকে গ্রামের কিছু মানুষরাও তাদেরকে এড়িয়ে চলতে শুরু করেছে, কেননা গ্রামবাসীদের মতে এ দুজন কালো জাদু করে, যে কালো জাদুর কারণেই এই গ্রাম কিছুদিন আগেই বন্যার কবলে পড়েছিল। তবে সে বিমুখে এই ব্যাপার নিয়ে খুব একটা চিন্তা করতে নিষেধ করে, সেখান থেকে চলে যায়। এরপর ওই রাতে ঘুমানোর সময় কিছু আওয়াজ হঠাৎই বিমুর ঘুম ভেঙে যায়। এই শব্দটি ফ্লোরের নিচ থেকে আসছিল, তাই সে কান পেতে শোনার চেষ্টা করে। এমন সময় তার মনে হয় আওয়াজটি যেন বাইরে থেকে আসছে, তাই সে জানালার কাছে দেখার চেষ্টা করলে হঠাৎ করেই তার সামনে দিয়ে কিছু একটা চলে যায়। তাই সে দেখার জন্য হাতের ল্যাম্প নিয়ে তার শোবার ঘর থেকে বের হয়। বের হতেই পাশের জানালাটি আপনা আপনি খুলে যায়। সেদিকে এগিয়ে যেতেই দরজায় হঠাৎ করেই জোরে জোরে কেউ
কড়া নাড়তে শুরু করে, যা শুনে বিমু এবার ভয় পেয়ে যায়। তবুও সে সাহস করে ওই দরজাটি খুলতে চায়। এদিকে সিঁড়িও ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছিল। দরজাটি খুলতেই সে ওই বৃদ্ধ মহিলাকে দেখা যায়, অর্থাৎ তাম্বিকে, যে কিনা কোনো রকম অনুমতি ছাড়াই তাদের ঘরের ভিতরে ঢুকে যায় এবং অদ্ভুতভাবে সিঁড়ির দিকে এগোতে থাকে। সে সেখানে সিঁড়ির পেটে হাত রাখে এবং কিছু একটা পড়তে থাকে, যেন কোনো অদ্ভুত মন্ত্র, যেটা পরে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। সিঁড়ি এবং বিমু এসবের কিছুই বুঝতে পারে না যে তাম্বি আসলে এখানে কেন এসেছিল। তাই পরদিন সকালে তারা এই ঘটনা প্রিন্সিপালের কাছে শেয়ার করলেও, যদিও প্রিন্সিপাল এই ঘটনাকে খুব একটা তোয়াক্কা দেয় না, কেননা তাম্বির ব্যবহার কিছুটা অদ্ভুতই ছিল। এছাড়া সে তো কারোর কোনো ক্ষতিও করেনি, তাই বিমুকে এ ব্যাপারে খুব একটা চিন্তা করতে নিষেধ করে। এখানে বিমু বিশেষ করে সিঁড়ির জন্য অনেক চিন্তা করছিল, তবে প্রিন্সিপাল তাকে এসব ব্যাপারে খুব একটা ভাবতে নিষেধ করে এবং তাদেরকে স্কুলের আরেকজন টিচারের সেই সাথে দপ্তরির সাথেও পরিচয় করিয়ে দেয়। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দিতে। যার ক্লাসে চলে যায় তাদের পিছু পিছু বিমু এবং সিঁড়িও চলে যায় তাদেরকে পড়াতে। এখানে সিঁড়ির ক্লাসে ছিল মাত্র 3জন স্টুডেন্ট। সিঁড়ি তাদেরকে ইংরেজি পড়াচ্ছিল। এরই মধ্যে হঠাৎই বোর্ডে কিছু লিখে সে পেছনে ঘুরতেই সেখানে ওই 3জন স্টুডেন্ট বাদেও অনেকগুলো স্টুডেন্ট আত্মাকে দেখতে পায়, যারা কিনা সিঁড়িকে নাম ধরে ডাকছিল, যার ফলে সিঁড়ি অনেকটা ঘাবড়ে যায়। এমন সময় একজন ছাত্রের ডাকে তার জ্ঞান ফেরে। সে এগিয়ে যায় ওই ছাত্রের কাছে, যে কিনা তার জন্য কিছু পাথরের টুকরো নিয়ে এসেছিল। প্রথমে দিন টিচারের গিফট হিসেবে এটা নেওয়ার সময় সিঁড়ি জানালা দিয়ে আবারও তাম্বিকে দেখতে পায়, যে কিনা তার দিকেই তাকিয়েছিল। ওই দিন বাড়িতে ফিরে সিঁড়ি ওই গিফটগুলোকে সুন্দর করে দড়িতে বেঁধে জানালার সাথে ঝুলিয়ে দেয়। এমন সময় সেখানে বিমু আসলে সিঁড়ি তাকে আজকের স্কুলের ঘটনাটি খুলে বলে, যে সেখানে সে স্টুডেন্টদের ভয়ানক রূপ দেখেছে। যা শুনে বিমু বলে, হতে পারে গত রাতে প্রিন্সিপাল তাদেরকে ছাত্রছাত্রীদের যে মর্মান্তিক মৃত্যুর ঘটনার কথা বলেছিল, তা শুনে সিঁড়ি কিছুটা প্রভাবিত হয়েছে। এ কারণেই সে এইসব কিছু দেখেছে। এই কথা বলে বিমু সেখান থেকে চলে যায়। এমন সময় সিঁড়ি কিছু শব্দ শুনতে পায়। সে বিমুকে ডাকতে ডাকতে সামনের দিকে এগোয়, যেখানে পর্দার অপাশে বিমু অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। সিঁড়ি সাহস করে ওই পর্দাটি সরাতেই সেখানে কাউকেই দেখতে পায় না। এই ঘটনায় সিঁড়ি বেশ ঘাবড়ে গিয়েছিল। ওই রাতে সে খাবার খাওয়া শুরু করার আগে খাবার প্লেটে কিছু খাবার নিয়ে বাইরে গিয়ে গ্রামের নিয়ম অনুযায়ী মাটিতে সে খাবার ছড়িয়ে দেয়। আর এরপর সে বিমুকে গিয়ে বলে, তার সব সময় মনে হয় কেউ যেন তার উপর নজর রেখে চলেছে। বিমু তাকে বলে, এই সব কিছু নিয়ে সে একটু বেশি ভাবছে। নতুন মানুষ গ্রামে আসতে গ্রামের লোকজন তাদেরকে একটু নজরে রাখতেই পারে। এটা নিয়ে সে যেন খুব একটা চিন্তা না করে। এখন ওই রাতে কোনো অস্বাভাবিক আর কোনো ঘটনা ঘটে না। পরদিন তারা দুজন মিলে স্কুলের স্টুডেন্টদেরকে পড়াতে যায়। যেখানে ক্লাস শেষে বাইরে এসে বসেছিল সিঁড়ি, বিমু ও নিজেদের ক্লাস শেষ করে তার পাশে গিয়ে বসে। তখন ওই স্টুডেন্টটি সিঁড়ির জন্য আবারও কিছু পাথরের টুকরো নিয়ে আসে এবং তাকে গিফট হিসেবে দেয়। যেখানে ওই ছেলেটির হাতের বিশেষ ব্রেসলেট দেখে এই ব্যাপারে তাকে বিমু প্রশ্ন করে। ছেলেটি জানায় এটি একটি তাবিজের মতো, যা তাকে তাদের স্যার টিনকেন দিয়েছে। এমন সময় পাশের ছেলেটি তাকে চুপ করতে বলে। ছেলেটি ইশারা দিয়ে দূরে সরিয়ে থাকা তাম্বিকে দেখায়। এমন সময় হঠাৎই ক্লাসরুম থেকে একজন ছাত্রীর চিৎকার শোনা যায়, যা শোনা মাত্রই তারা সেখানে চলে যায়। তবে সিঁড়িকে দায়িত্ব দেওয়া হয় বাকি স্টুডেন্টদের উপর খেয়াল রাখতে। বাকিরা ক্লাসরুমে ঢুকে দেখতে পায় একজন ছাত্রী মায়াংয়ের রক্তাক্ত পা উপরের ছাদ থেকে ঝুলছে, যাকে কেউ একজন টেনে উপরের দিকে নিয়ে যায়। তাই তারা দ্রুত টেবিল রেখে বিমুকে বলে উপরে ছাদের ভেতরে দেখতে। যদিও বিমু একটু ভয় পাচ্ছিল, এরপরও সে টেবিলের উপরে উঠে ভেতরে দেখার চেষ্টা করছিল। এমন সময় তার পেছন দিয়ে আমরা অদ্ভুতভাবে কাউকে যেতে দেখতে পাই। এই জিনিসটা অনুভব করে বিমু পেছনে তাকায়। তখন তার সামনে দিয়ে চলে যায় একটা ইঁদুর, যার ফলে বিমু ভয় কিছুটা কমে যায়। এমন সময়
তার দিকে তেড়ে আসে ভয়ঙ্কর মায়াং, যা দেখে ভীমু নিচে নেমে আসে এবং বাকিদেরকে মায়াংয়ের কথা জানাতে যাবে এমন সময় তারা সিঁড়ির চিৎকারের আওয়াজ শুনতে পায়, যা শুনে তারা তখনই ছুটে যায় অন্য ক্লাসে, যেখানে বাকি স্টুডেন্টদের সাথে সিঁড়ি ছিল। তবে সেখানে তো কোনো জীবিত স্টুডেন্ট ছিলই না, বরং সব মৃত স্টুডেন্টরা পিছনে দাঁড়িয়েছিল এবং তাদের সামনে দাঁড়িয়েছিল পজেস্ট মায়াং, যে কিনা সিঁড়ির পেটের দিকে আঙুল উঁচু করে বলেছিল, বলিদান বলিদান। কথা বলতে বলতে সে সিঁড়ির দিকে এগোচ্ছিল। একদম কাছাকাছি আসার সাথে সাথে সিঁড়ি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সাথে মায়াং এর সাথে দরজাও খুলে যায় এবং বাকিরা ভেতরে প্রবেশ করে। ভীমু ছুটে যায় সিঁড়ির কাছে, যেখানে সিঁড়ির তখনও জ্ঞান ছিল। সে ভীমুকে বলে তার পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। এই কথা বলেই সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এখন ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ভীমু ল্যাম্প জ্বালাচ্ছিল। সিঁড়ি একা একা ঘুমিয়েছিল তাদের বেডরুমে, যেখানে হঠাৎই জানালার শব্দে তার ঘুম ভাঙে। সে ভীমুকে ডাকতে থাকে, তবে ভীমুর কোনো সাড়া পাওয়া যায় না। হঠাৎই জানালাটা খুলে যায় এবং ওই দড়িসহ পাথরগুলো নিচে এসে পড়ে। সিঁড়ি সেগুলো উঠিয়ে দেখছিল। এমন সময় সেখানে চলে আসে তাম্বির কুয়াং, যা দেখে তাম্বি ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় কুয়াং তার মুখের সামনে এসে ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। তখনই সিঁড়ির চিৎকার শুনে ভীমু তার কাছে ছুটে যায়, যেখানে বিছানার উপর ঘুমিয়ে থাকা সিঁড়ি ভীষণ গাবড়ে গিয়েছিল। অর্থাৎ সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। এই ভয়ঙ্কর স্বপ্নে সে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সে কথা পর্যন্ত বলতে পারছিল না। এখন ওই রাতটা এভাবেই তাদের কেটে যায়। পরদিন সকালে সিঁড়ি তৈরি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। যদিও বিমু চাইছিল সে যাতে বাড়িতে থেকে রেস্ট নেয়, তবে সিঁড়ির মতে সে বাইরে গেলে স্টুডেন্টদের মধ্যে থাকলে তার মন ভালো থাকবে। এমন সময় প্রিন্সিপাল এবং দপ্তরি তাদের দরজায় আসে, যেখানে বিমু কথা বলে, জানতে পারে যে আজ স্কুল খোলা হবে না। গতকালকের ঘটনায় গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে গিয়েছে। এ কারণে তারা কেউই ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে চাইছে না। তারা এখানে সিঁড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন বিমু জানায় গতকাল রাতে নাকি সিঁড়ি ওই উড়ন্ত মাতাকে দেখতে পেয়েছিল, অর্থাৎ কুয়াংকে। যা শুনে প্রিন্সিপাল জানায় যে কালকের ঘটনা শোনার পর তাদের গ্রামের প্রধান আজ বিকেলবেলা বিমু এবং সিঁড়িকে তার বাড়িতে যেতে বলেছে। বিমু বলে তার তো কোনো কাজ নেই, তবে সিঁড়ির বেশ কয়েকদিন ধরে পেটে ব্যথা হচ্ছে। তখনই সিঁড়ি সেখানে চলে এসে সে বলে তার সাথে যাবে, কেননা তার পেট ব্যথা অনেকটা কমে গেছে। এখন ওই দিন বিকেলে বিমু এবং সিঁড়ি তাদের সাথে চলে যায় গ্রাম প্রধানের বাড়িতে, যেখানে ওই বাড়ির বাইরে বসে গ্রাম প্রধানের স্ত্রী তার ছেলেকে খাবার খাওয়াচ্ছিল। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় গ্রাম প্রধান ভেতরেই আছে। ভেতরে নাকি মিনাও এসেছে। ভেতরে প্রবেশের পর গ্রাম প্রধান মিনাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। মিনা আসলে একজন কবিরাজ ছিল, আর এই কারণেই গতকালকের ঘটনার পর গ্রাম প্রধান বিমু এবং শিরুকে মিনার সাথে দেখা করানোর জন্য এখানে ডেকেছিল। মিনা এখানে সিঁড়ির হাত দেখতে চায়। তার হাত নিজের হাতের উপর রেখে সে চোখ বন্ধ করে বলে ওঠে, সিঁড়ি তো গর্ভবতী। যা শোনা মাত্রই বিমু এবং সিঁড়ি দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। তবে খুশি তো হয় না সেখানে থাকা সেক্রেটারি আমপং, যে কিনা তাদেরকে বলে যে সিঁড়ি প্রেগনেন্ট। এই ব্যাপারটা আগে জানলে সে সিঁড়িকে এখানে আসতেই দিত না। এই কথা শুনে বিমু কিছুটা রেগে যায়। তখন গ্রাম প্রধান তাকে শান্ত হতে বলে এবং মিনা তাদেরকে খুলে বলে যে আসলে এই গ্রামবাসীরা একটা ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে, যে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল একজন মহিলার কথা, যে কিনা অন্য দ্বীপ থেকে এই দ্বীপে আসবে শয়তানের এক পরিকল্পনাকে সফল করতে। শয়তানের কোনো এক অনুসারী শয়তানের উদ্দেশ্যকে সফল করতে এক জন্ম না নেওয়া রক্তের লাল রঙের বাচ্চাকে বলি দিবে, আর ওই বাচ্চাটি হবে অন্য দ্বীপ থেকে আসা মহিলার গর্ভে। তাদের ধারণা ওই শয়তানের অনুসারী আর কেউ নয়, বরং তাম্বি, যে কিনা এতদিন ধরে হয়তোবা সিঁড়ির জন্যই অপেক্ষা করছিল। তবে মিনা এখানে সিঁড়িকে চিন্তা করতে নিষেধ করে, কেননা সিঁড়িকে রক্ষা করার জন্য সে তো এখানে আছি। একথা বলে সে কিছু পান পাতা সেক্রেটারি আমপংয়ের হাতে দিয়ে বলে কিছু লবণ পানিতে এই পাতাগুলো জ্বালিয়ে আনতে। আমপং ওর সাথে সাথে এই কাজটি করতে চলে যায়।
সে যাওয়ার সাথে সাথেই সিঁড়ির যেন অদ্ভুত কিছু হয়ে যায়। সে মাটিতে নিজের মাথা মারে এবং কেউ যেন তাকে বশ করে নেয়। বিমুসহ সেখানে থাকা সবাই কিছু বুঝতে পারছিল না। এমন সময় সিঁড়ি নিজের মাথা তোলে, যেখানে তার পুরো মুখ ছাই বর্ণের ধারণ করেছিল। বাইরে থেকেই তার গোংরা আওয়াজ শুনে গ্রাম প্রধানের স্ত্রী এবং ছেলে ভয় পেয়ে যায়। আকাশে তারা দেখতে দেখতে কালো বাদল ছেয়ে গিয়েছিল। পজেস্ট অবস্থায় সিঁড়ি সেখান থেকে পালানোর চেষ্টা করলে বাকিরা তাকে চেপে ধরে এবং দরজা বন্ধ করে দেয়। গ্রাম প্রধান চলে যায় তার স্ত্রী সন্তানের কাছে। এখানে তিনজন মিলেও সিঁড়িকে শান্ত করতে পারছিল না। সে নিজের কোমর বাঁকিয়ে ভেঙে ফেলছিল। এমন সময় মিনা কিছু তন্ত্র মন্ত্র পড়ে এবং তার মাথায় হাত রাখে, যার ফলে সে কিছুটা শান্ত হয়ে যায়। এরই মধ্যে আমপং ওই পান পাতার পানি নিয়ে আসে, যেটাতে মিনা কিছুটা জারফুঁক করে বিমুর হাতে তুলে দেয়। বিমু সেটা সিঁড়িকে খাইয়ে দেয়। এমন সময় মিনা বাইরে গিয়ে দেখতে পায় চারদিকে অন্ধকার ছেয়ে গিয়েছে, যেন প্রকৃতিও কোনো অশুভ ঘটনার সংকেত দিচ্ছিল। এখন ভেতরে এসে গ্রাম প্রধান সিঁড়িকে তার বেডরুমে শুইয়ে দিতে বলে, যেহেতু সে তখনও পর্যন্ত অজ্ঞান ছিল। বিমু তাকে নিয়ে চলে যায় বেডরুমে। অন্যদিকে বাইরে বসে এই ব্যাপারে সবাই আলোচনা করতে থাকে, যেখানে সেক্রেটারি আমপংয়ের মতে এখনই তাম্বিদের উপর আক্রমণ করে তাকে শেষ করে দেওয়া উচিত। কিন্তু গ্রাম প্রধানের এমনটি মনে হচ্ছিল না। সে চাইছিল কালো জাদির এই খেলাটা যেন মিনা একাই খেলে, যেন তাম্বিকে আটকায়। তবে দপ্তরির মতে তাম্বিকে অন্ততপক্ষে গ্রাম ছাড়া তো করা যায়। তখন প্রিন্সিপাল বলে তারা জানে না এই কাজ আসলে তাম্বি করেছে কিনা। এর পক্ষে কোনো প্রমাণও নেই। যা শোনা মাত্রই আমপং তার উপর রেগে যায় এবং তাকে ছোট করে বলে সে বাইরে থেকে এসেছে, এ কারণে সে কিছুই জানে না। এখানে তারা একটা সিদ্ধান্তে আসে। প্রিন্সিপাল এবং দপ্তরি বিমু এবং সিঁড়িকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। অন্যদিকে গ্রাম প্রধান এবং সেক্রেটারি আমপং চলে যায় তাম্বির বাড়িতে। তবে পুরো বাড়িতে তারা তাম্বি অথবা তার হাজবেন্ড আলাংকে খুঁজে পায় না, যে কারণে তাদেরকে খুঁজতে তারা বেরিয়ে পড়ে অন্যদিকে। বিমু এবং সিঁড়িকে নিয়ে প্রিন্সিপাল তার বাড়িতে পৌঁছে যায়। জ্ঞান ফিরলে এবং তাদেরকে দেখে দৌড়ে প্রিন্সিপালের সাথে কথা বলতে আসে। সে স্কুলের চারিপাশে বন্ধ দেওয়ার জন্য কিছু পাতা ছড়িয়ে রেখেছিল, যেগুলো ভুলবশত প্রিন্সিপাল সরিয়ে দিয়েছিল। এই কারণেই ওই দিন মায়াঙ্ককে ওই শয়তান পজেস করতে পেরেছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো, মায়াংয়ের হাতে তো ওই ব্রেসলেটটি ছিল, তাহলে তাকে শয়তান কিভাবে পজেস করবে? যার উত্তরে তিনগেন বলে হতে পারে যে শয়তানটি তাকে পজেস করেছিল সে ওই ব্রেসলেটের থেকেও বেশি শক্তিশালী। এমন সময় তিনগেনের কাছে বিমু আসে এবং তার কাছে সিঁড়ির জন্য ওই বিশেষ ব্রেসলেট চায়, কেননা সিঁড়িও আজ পজেস হয়ে গিয়েছিল। কথা শুনে তিনগেন চিন্তায় পড়ে যায় এবং জানায় তার কাছে আর কোনো ব্রেসলেট নেই। সে তো ওই ব্রেসলেট বানাতেও পারে না, বরং তাকে কেউ দিয়েছিল যাতে করে সে বাচ্চাদের মধ্যে এটা বিতরণ করে দেয়। এখানে তিনগেনের মাজায় কিছু চুল গোছা ছিল, যেগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনগেন জানায় এটা হলো কুয়ানের চুল। এই কুয়ানের চুল যেটা কিনা তিনগেনের স্ত্রীর সন্তানকে মেরেছিল। ওই রাতে সে তার বিছানায় ওই খুনি কুয়ানের চুল পেয়েছিল, যেটা সে নিজের কাছে রেখেছে, কেননা কুয়ানের চুল কুয়ানের কাছে গেলেই সেটা নড়াচড়া করতে পারে, যাতে করে সে ওই ছদ্মবেশী কুয়ানের ধরতে পারে। এজন্য সে কুয়ানের চুল নিচের কাছে রেখে দিয়েছে। তিনগেনের স্ত্রী সন্তানের মৃত্যুর কথা শুনে বিমু এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই সে ভেতরে ঢুকি কাপড় চোপড় শুরু করে। সে আজ রাতেই সিঁড়িকে নদী পার করে প্রিন্সিপালের বাড়িতে তার বউয়ের কাছে রেখে আসতে চায়, যাতে করে সে নিশ্চিন্তে নিজের চাকরি করতে পারে। সপ্তাহে একদিন সে স্ত্রীকে দেখতে যাবে। এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে সিঁড়িও আপত্তি করতে পারছিল না। এমন সময় জানালায় নক করে তিনগেন। জানায় নৌকা তো ঘাটে আছে, তবে মাঝি কিছুতেই এই রাত্রে তাদেরকে নিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চাইছে না। আগামীকাল ভোর হতেই সে সিঁড়িদেরকে নিয়ে রওনা দিবে, তবে রাতে সে যেতে পারবে না। কথা শুনে বিমু অনেকটা ভয় পেয়ে যায়, কেননা রাতে যে কোনো কিছুই হতে পারে। তখন তিনগেন জানায় সে তাদেরকে রক্ষা করার জন্য সবটা করবে।
বাড়ির চারিপাশে সে ঝাড়ফুঁক করা রসুন রেখে দিবে, যাতে করে শয়তান এই বাড়িতে প্রবেশ করতে না পারে। এছাড়া সে তাদেরকে পাহারাও দিবে। কথা বলে সে নিজের কাজে লেগে পড়ে। অন্যদিকে বিমু এবং সিঁড়ি পরদিন সকালের অপেক্ষায় ঘুমিয়ে পড়ে। হঠাৎই জানালায় নক করার শব্দে বিমুর ঘুম ভাঙে। সে ভাবে হয়তোবা তিনকেন এসেছে, তাই সে জানালাটি খুলে দেখতে পায় সেখানে কেউই নেই। এরপর সে যখন জানালাটি বন্ধ করে আবারও চলে যাচ্ছিল, তখন আবারও নক করার আওয়াজ হয়। এতে করে সে একটু ঘাবড়ে যায়। এমন সময় উপরের চাল থেকে আওয়াজ হয়, যা শুনে সিঁড়িও জেগে যায়। এই সকল আওয়াজে স্বামী স্ত্রী দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। তারা দ্রুত ঘর থেকে বেরোতে যাচ্ছিল, তখনই মেইন দরজাটিও কেঁপে ওঠে এবং দরজার পাশে থাকা জানালাটিও খুলে যায়। তারা চেক করতে ওই জানালার কাছে আসে। এমন সময় আগুনের এক দলা তাদের সামনে দিয়ে উড়ে যায় এবং জানালাটি সজোরে তাদের সামনেই বন্ধ হয়ে যায়। ফলে তারা দুজনেই ঘরে চলে যায় এবং সিঁড়ি ভয়ে কাঁদতে থাকে। তখন বিমু তাকে জড়িয়ে ধরে বলে সে তাকে রক্ষা করবে। কথা বলতে বলতেই একটা সজোরে চিৎকার শোনা যায়, যার পরে এই সকল তাণ্ডব যেন থেমে যায়। পরদিন সকাল হতেই তারা দুজন দৌড়ে দৌড়ে পৌঁছে যায় ঘাটে, যেখানে অলরেডি গ্রামবাসীদের ভিড় ছিল। যা দেখে বিমু সিঁড়িকে এক সাইডে দাঁড়াতে বলে এবং সে চলে যায় সামনে কি হয়েছে তা দেখতে। দেখা যায় গ্রাম থেকে বের হওয়ার যে একটাই মাত্র নৌকা, সেই নৌকাতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে, যার ফলে ওই নৌকা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। এখন আর এই গ্রাম থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। কথা শুনে বিমু অনেক চিন্তায় পড়ে। এদিকে সিঁড়ি তার পেছনে তাকাতেই দেখতে পায় জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে তাম্বি, যে কিনা তাকে ইশারা করে চলে যায়। সাথে সাথে সেখান থেকে গ্রামবাসীরা অদ্ভুতভাবে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তবে এই সব কিছুতে সময় নষ্ট না করে বিমু তো খুঁজে বেড়াচ্ছিল সিঁড়িকে। তবে সিঁড়ি আশেপাশে কোথাও ছিল না। যা শুনে বিমু প্রিন্সিপাল সহ সকলে দৌড়ে যায় বিমুদের বাড়িতে। সেখানেও সিঁড়ি ছিল না। ফলে তারা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে এবং স্কুলেও সিঁড়িকে খুঁজতে যায়। সেখানেও কোথাও সিঁড়ি ছিল না। ফলে বিমু একেবারেই ভেঙে পড়ে। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে মায়াং। সে দৌড়ে মায়াংয়ের কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে কি জানে সিঁড়ি কোথায়। উত্তরে মায়াং বলে হ্যাঁ, সে আঙ্গুল দিয়ে ইশারা দেয় পাশের একটি ঝোপঝাড়ের মধ্যে। তার কথা শুনে বিমু সেখানে সিঁড়িকে খুঁজতে চলে যায়। সেখানে সে সিঁড়ির ওড়না খুঁজে পায়। সেই সাথে ছিল ওই বিশেষ ব্রেসলেট, যা দেখে বিমুর মনে পড়ে যায় যে এরকম একটি ব্রেসলেট সে ওই সেক্রেটারি অ্যাম্পংয়ের হাতে দেখেছিল। আর অ্যাম্পং যেহেতু প্রথম থেকেই সিঁড়িকে খারাপ নজরে দেখছিল, তাই সে তখনই ছুটে যায় অ্যাম্পংয়ের বাড়িতে। এই খবর জানতে পারার সাথে সাথেই গ্রাম প্রধান ছুটে চলে যায় মিনার কাছে, যে কিনা তখন ঘাটে অসুস্থ হওয়া গ্রামবাসীদের সাহায্য করছিল। সেখানে গিয়ে গ্রাম প্রধান তাকে জানায় অ্যাম্পং তার এর বাড়িতে কিছু একটা ঘটতে চলছে, যা তাদের আটকাতে হবে। ফলে তারা তিনজন সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে ততক্ষণে বিমু পৌঁছে গিয়েছিল অ্যাম্পংয়ের বাড়িতে। সেখানে অ্যাম্পং দরজা খুলতেই বিমু তাকে জিজ্ঞাসা করে তার স্ত্রী কোথায়। অ্যাম্পং বলে সে কিভাবে জানবে, কিন্তু বিমু তো তার কোনো কথা শুনতে রাজি ছিল না, বরং সে রেগে গিয়ে আজে বাজে কথা বলতে থাকে। যা শুনে অ্যাম্পংও রেগে যায় এবং এক কথায় দু কথায় তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অ্যাম্পং একটা ছুরি বের করে নিয়ে আসে এবং তখনই বিমুকে কোপ দিতে যায়। তবে সঠিক সময়ে সেখানে প্রিন্সিপাল চলে আসে এবং তাকে আটকে দেয়। সেই সাথে সাথে মিনাও চলে আসে এবং তাদেরকে এই ঝগড়ার কারণ জিজ্ঞাসা করে। তখন বিমু তাকে ওই ব্রেসলেটটি দেখায়। তখন ভেতর থেকে অ্যাম্পংয়ের স্ত্রী তার ব্রেসলেটটিও নিয়ে আসে, যা দেখে বিমু বুঝতে পারে এই ব্রেসলেটটি এর নয়। তখন তার মনে পড়ে যায় এই একই রকমের ব্রেসলেট সে তিনগিনের হাতেও দেখেছিল। কথা শুনে মিনা বলে তার মানে তিনগিনি হলো তাম্বির অনুসারী। সে তাহলে নৌকায় আগুন ধরিয়েছিল যাতে করে সিঁড়িরা এখান থেকে পালাতে না পারে। এখন সিঁড়িকে খোঁজার জন্য সে বিমুকে তাকে
সেই স্থানটিতে নিয়ে যেতে বলে, যে স্থানে তারা সিঁড়ির ওড়না পেয়েছিল। সেখানে পৌঁছে সে অদ্ভুতভাবে অঙ্গভঙ্গি করতে থাকে আর এরপর বসে পড়ে তন্ত্রমন্ত্র। এখানে সে একটি বাটিতে কিছু জিনিস দিয়ে সেটা ধরিয়ে দেয় বিমুর হাতে, আর এরপর বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়ার ফলে ওই বাটিটি নড়তে শুরু করে। বাটির ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে এক অদ্ভুত ধোঁয়া। মিনার মতে এই ধোঁয়াই তাদের নিয়ে যাবে সিঁড়ি পর্যন্ত। এই ধোঁয়া যেদিকে যাচ্ছে তাদেরকে সেদিকেই যেতে হবে। তাই সে এখানে গ্রামের সাহসী কিছু ছেলেদেরকে ডেকে আনতে বলে, যারা তাদের সাথে সিঁড়িকে খুঁজতে যাবে। আর এরপর তারা সকলে মিলে রওনা হয়। দেখতে দেখতে রাত নেমে আসে। তারা জঙ্গলের ভেতরে ওই দোয়াকে অনুসরণ করে সিঁড়িকে খুঁজতে থাকে। বেশ কিছুটা পথ যাওয়ার পর হঠাৎই মিনা এক স্থানে থেমে যায় এবং সে কিছু ইশারা করতেই বিমুর হাতে থাকা ওই বাটিটি ফেটে যায়। ওই মুহূর্তেই উপর দিয়ে উঠতে দেখা যায় তাম্বির কুয়াংকে, যাকে অনুসরণ করতে থাকে সকলে মিলে। এক পর্যায়ে সকলে যখন ওই কুয়াংকে হারিয়ে ফেলে এবং এক স্থানে দাঁড়িয়ে যায়, তখন বিমু তাদের থেকে আলাদা হয়ে যায়। সে ওই কুয়াংয়ের পিছু করতে করতে এক স্থানে চলে আসে এবং সিঁড়িকে ডাকতে থাকে। অন্যদিকে বিমুকে তাদের সাথে না দেখে মিনা বাকিদেরকে ছড়িয়ে ছিটিয়ে বিমু এবং সিঁড়িকে খুঁজতে বলে। এরই মধ্যে হঠাৎ বিমু কারোর ডাক শুনতে পায়, যেটা অনুসরণ করে সে পৌঁছে যায় সিঁড়ির কাছে, যে কিনা এখন বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তাকে এই অবস্থা দেখে বিমু অনেকটা ভেঙে পড়ে। সে তার স্ত্রীকে বারবার সরি বলতে থাকে তার রক্ষা না করতে পারার জন্য। এমন সময় বাকি গ্রামবাসীরাও সেখানে চলে আসে। এখন সিঁড়িকে নিয়ে যাওয়া হয় মিনার বাড়িতে। তবে ভেতরে মিনা বিমুকে ঢুকতে দেয় না। সে বলে এখন আর সিঁড়ি তার আগের সিঁড়ি নেই, বরং তার উপরে রয়েছে তাম্বির কালো জাদু। সে তাকে এই কালো জাদুর ভেতর থেকে বেরিয়ে নিয়ে আসবে। গ্রাম প্রধান বলে এই কাজটি তো তার বাড়িতেও করা যেত। তখন মিনা বলে তার হাতে এত সময় নেই। এই কারণেই সে তার জঙ্গলের ভেতরে থাকা এই বাড়িতে তাকে নিয়ে এসেছে। হঠাৎই সে কিছু একটা অনুভব করে এবং বলে ওঠে তাম্বি জেনে গিয়েছে তারা কোথায় আছে। তাই সে এবার বিমুকে যেতে বলে এবং গ্রাম প্রধানকে বলে বাকি সকলকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। সেই সাথে সে এখানে দপ্তরির হাতে কিছু তন্ত্র মন্ত্র পড়া রসুন দিয়ে দেয় এবং সেগুলোকে বাড়ির চারি সাইডে পুঁতে দিতে বলে, যাতে করে তাম্বির কুয়ান তাদের কোনো গন্ধ না পায় এবং এখানে না আসে। এরপর সে ভেতরে ঢুকে সিঁড়ির উপর তন্ত্রমন্ত্র পড়তে থাকে। হঠাৎই বাইরে থেকে কুয়াংয়ের চিৎকারের আওয়াজ শোনা যায়, যা শুনে বাকিরা বেশ ঘাবড়ে গিয়েছিল। মিনা ঘাবড়ায় না। সে বলে এখন আর কুয়াং তাদের উপর কোনো রকম আক্রমণ করতে পারবে না, তাই তারা যেন চিন্তা না করে। সে তার কাজ চালিয়ে যায়। অন্যদিকে বিমু কাঠের ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, যেখানে সে তাম্বির কুয়াংকে দেখতে পায়। তবে তাম্বি বুঝতেই পারে না যে এই বাড়ির ভেতরেই তারা আছে এবং সেখান থেকে চলে যায়। এমন সময় বিমুকে ডাক দেয় সিঁড়ি। তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। সে শুধুমাত্র এইটুকুই বলতে পারে যে তিনগেন তাকে নিয়ে গিয়েছিল তাম্বির কাছে এবং তাম্বি তাকে এটুকু বলতেই মিনা তাকে অজ্ঞান করে দেয় এবং বলে এই মুহূর্তে সিঁড়ির বিশ্রামের প্রয়োজন। তখন সেক্রেটারি অ্যাম্পং বলে আর কোনো প্রমাণের তো দরকারই নেই। তারা তো জেনেই গিয়েছে যে তিনগেন এবং তাম্বি মিলেই এই সব কিছু করছে। এখনই তাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তখন মিনা বলে এই কাজ করাতে তারা অনেক দেরি করে ফেলেছে। এখন তাদেরকে বের করলেই সব কিছুর সমাধান হবে না। যা শুনে গ্রাম প্রধান বলে তাহলে তাদেরকে মেরে ফেলতে হবে। যার উত্তরে মিনা বলে তাম্বি অনেক শক্তিশালী, তাকে একমাত্র বিমুই মারতে পারবে। একথা বলে সে একটি বিশেষ ছুরি তুলে দেয় বিমুর হাতে এবং তাকে বলে যখন তাম্বির শরীর থেকে তার মাথা আলাদা হয়ে যাবে তখনই যেন সে এই ছুরি দিয়ে আঘাত করে তাম্বিকে মেরে ফেলে। ফলে বিমু প্রিন্সিপাল এবং গ্রাম প্রধান বেরিয়ে যায় তাম্বিকে মেরে ফেলতে। অন্যদিকে ওই দপ্তরি এবং সেক্রেটারি অ্যাম্পং বাইরে পাহারা দিতে থাকে। এমন সময় সেখানে আমরা ছুরি হাতে তিনগেনকে আসতে দেখতে পাই। অন্যদিকে ভেতরে মিনা সিঁড়িকে একটি বিশেষ পানীয় পান করায় এবং তার সাথে অদ্ভুত ব্যবহার করতে থাকে।
সিঁড়ির তখন একটু একটু জ্ঞান ফিরেছিল, যে কারণে সে ভয় পেয়ে বিমুকে ডাকতে থাকে। তখন মিনা তাকে জিজ্ঞাসা করে তাম্বি তাকে কি দিয়ে রক্ষা করছে। কথা বলেই সে সিঁড়ির মাথার উপরে হাত রেখে চিৎকার করে তন্ত্রমন্ত্র পড়তে থাকে, যার মাধ্যমে সে জানতে পারে প্রথম রাতে তাম্বি যখন সিঁড়ির কাছে গিয়েছিল তখন সে এমনই সিঁড়ির পেটে একটি রক্ষা কবচ দিয়েছিল, যা এতক্ষণ যাবৎ সিঁড়ি এবং তার বাচ্চাকে রক্ষা করছিল। এদিকে ততক্ষণে বিমুখ গ্রাম প্রধান এবং প্রিন্সিপাল পৌঁছে যায় তাম্বির বাড়িতে, যেখানে তাম্বি এবং তার স্বামীকে কালো জাদু করতে দেখা যায়। বিমু তাদের উপর আক্রমণ করতে যায়, তবে তাম্বি এক সুরক্ষা কবচ বেষ্টনী দ্বারা তাদেরকে আটকে নেয়। আর এরপর তাম্বির হাজবেন্ড তাদেরকে জানায় যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাম্বি তো তাদের কোনো ক্ষতি করেনি, বরং উল্টে সিঁড়ি এবং তার বাচ্চার রক্ষা করেছে। এই গ্রামে তাম্বি একমাত্র কুয়ান নয়, বরং আরও একজন কুয়াং আছে, যে কিনা আর কেউ নয় বরং মিনা। সে আসলে শয়তানের পূজারী এবং সে এই সব কিছুর পেছনে রয়েছে। তবে সে এত কিছুর পরও শুধুমাত্র তাম্বির জন্যই সিঁড়ির কোনো ক্ষতি করতে পারছিল না। এবার সে সিঁড়িকে পুরোপুরিভাবে একা পেয়ে গিয়েছে। আমরা দেখতে পাই সত্যি সে পেটের ভেতর থেকে ওই রক্ষা কবচটি বের করে ফেলেছে এবং সেটা ধ্বংস করে দেয়। এর ফলে সিঁড়ি হয়ে পড়ে একেবারেই অসহায়। মিনা তাকে উদ্দেশ্য করে বলে এখন আর তাকে এবং তার সন্তানকে রক্ষা করে মতো কেউ নেই। মিনা তো এতদিন ধরে অন্য দ্বীপ থেকে আসা ওই মহিলার অপেক্ষায় ছিল, যে কিনা আর কেউ নয় বরং সিঁড়ি। অন্যদিকে তাদের তিনজনের সামনেই তাম্বির মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায় এবং সে পরিণত হয় এক কুয়াংয়ে। আর এরপর সে বিমুর সামনে যায় এবং তাকে দেখায় সেই ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ খুব শীঘ্রই ঘটতে চলেছিল। অর্থাৎ মিনা তার স্ত্রী সন্তানের উপর কালো জাদু করে তার সন্তানকে বলি দিতে চলছিল শয়তানের জন্য, যা দেখা মাত্র বিমু চিৎকার করে ওঠে। সেই সাথে চিৎকার করে ওঠে সেখান থেকে উড়ে যায় তাম্বি কুয়াং। তখন তাম্বি স্বামী আলাং বিমুকে উদ্দেশ্য করে বলে সে যেন এখনই নিজের স্ত্রী সন্তানকে বাঁচিয়ে নেয়, যা শুনে বিমু তখনই ওইখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেক্রেটারি আমপং এর সামনেই দপ্তরির গলায় ছুরি ধরে তিনগেন এবং তাদেরকে সব সত্যিটা খুলে বলে, যেই সব কিছুর পেছনে রয়েছে মিনা। তাম্বি তো প্রথম থেকেই সকলকে রক্ষা করে আসছে। এছাড়া তার কাছে যে কুয়াং এর চুল ছিল সেটা আর কারো নয় বরং মিনার ছিল, অর্থাৎ মিনাই তিনগেনের স্ত্রী সন্তানকে খুন করেছিল। এ কথা সেক্রেটারি আমপংয়ের বিশ্বাস হচ্ছিল, তাই সে সেক্রেটারি আমপংকে ভেতরে দেখতে বলে। কাঠের ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। সে দেখতে পায় সিঁড়ির পেট অনেক বড় হয়ে গিয়েছিল, তবে সেখানে কোথাও মিনা নেই। এমন সময় আচমকা মিনা তার গলায় একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং সেক্রেটারি আমপং সেখানেই মারা যায়। মিনার কালো জাদুর ফলে তিনগেন ও দপ্তরি নিজের স্থান নড়তে পারছিল না। এখানে মিনা তিনগেনকে বলে তার স্ত্রী সন্তানকে মেরে মিনা নিজের শক্তি বাড়িয়েছিল, আর প্রয়োজন পড়লে সে সকলকে মেরে ফেলবে। একথা বলেই সে তিনগেনকে এবং দপ্তরির পেটে ছুরি দিয়ে আঘাত করে, আর এরপর আবারও ভিতরে চলে যায় তার কালো জাদু সম্পন্ন করতে। তার কালো জাদুর কারণে মাত্র কিছু সময়ের মধ্যে সিঁড়ির পেট বড় হয়ে গিয়েছিল। সে ছুরি দিয়ে সিঁড়ির পেটে আঘাত করতেই যাচ্ছিল। এমন সময় তাম্বির কুয়াং তার উপর হামলা করে। এর ফলে সেখানে আগুন ধরে যায় এবং তাম্বির কুয়াংকে দেখে ভয়ে মিনাও সেখান থেকে বেরিয়ে যায়, যার পিছু পিছু তাম্বির কুয়াংও বেরিয়ে যায়। এদিকে যতক্ষণে বিমু সেখানে পৌঁছায় ততক্ষণে পুরো ঘরেই আগুন ধরে গিয়েছিল। ফলে তার মনে হতে থাকে সে হয়তোবা সিঁড়িকে এবার হারিয়ে ফেলেছে। এমন সময় সেখানে চলে আসে আহত তিনগেন, যার উপর হামলা করা হয়েছে। বিমু তার গলা চেপে ধরে জিজ্ঞাসা করতে থাকে মিনা কোথায়। তার কাছে মনে হচ্ছিল তিনগেন হয়তোবা মিনার হয়েই কাজ করে। এমন সময় পাশের ছোপ থেকে সিঁড়ি তাকে ডাক দেয়, ফলে সিঁড়িকে জীবিত দেখে বিমু তখনই ছুটে যায় তার কাছে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সিঁড়িকে জীবিত দেখে বিমু যেন নিজের দেহে প্রাণ ফিরে পেয়েছিল। এমন সময় তিনগেন তার কাছে আসে এবং তাকে বলে বিমুকে দ্রুত মিনার শরীরের খুঁজে বের করতে হবে এবং তা ধ্বংস করে ফেলতে হবে।
তার মাথা ফিরে আসার আগেই শরীর খোঁজার জন্য সে তার হাতে তুলে দেয় মিনার চুলের টুকরো, যা দিয়ে ছুরি হাতে বিমু বেরিয়ে পড়ে। সে ওই চুলের দেখানো পথ ধরে মিনার শরীর খুঁজছিল। এমন সময় মিনার কুয়াং তার সামনে দিয়ে উড়ে যায়, যার ফলে তার হাত থেকে ওই চুলের টুকরোটি পড়ে যায়। সে কী করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় মিনার কুয়াং সেখানে চলে আসে এবং তার উপর বারবার হামলা করতে থাকে। তার এই হামলা থেকে বাঁচা এতটা সহজ ছিল না। তবে সঠিক সময় সেখানে তাম্বির কুয়াং চলে আসে, যে কারণে দুই কুয়াংয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং এই সুযোগে বিমু চলে যায় মিনার শরীর খুঁজতে, যেখানে তার দুই পাশে খারাপভাবে অনেকগুলো কফিন ছিল, অর্থাৎ রাউন্ডের মধ্যে। সে সেখানে মিনার শরীর খুঁজে পায়। সে রাগের মাথায় মিনার শরীরের উপর আঘাত করে বসে, যার ফলে আশেপাশে থাকা ওই রাংগুলো কাঁপতে থাকে। বিপদ বুঝতে পেরে বিমু মিনার শরীর নিয়ে সেখান থেকে চলে আসতে চাইছিল। এমন সময় সবগুলো কফিনের মুখ খুলে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব লাশ। তবুও কোনো মতে তাদেরকে প্রতিহত করে বিমু মিনার শরীর টেনে নিয়ে আসে জ্বলন্ত বাড়ির কাছে এবং সে ওই মাথাবিহীন শরীরটাকে ওই জ্বলন্ত বাড়ির ভেতরে ফেলে দেয়, যার ফলে এর সাথে সাথে মিনার শরীরও পুড়ে ছাই হয়ে যায়। যেটা বুঝতে পেরে মিনার কুয়াং এখানে তাম্বির উপর জোরে সোরে আঘাত করে এবং ছুটে আসে নিজের শরীরের কাছে। তবে সে বিমুকে কিছু করার আগেই সেখানেই পুড়ে যায়। যেহেতু মিনার শরীর পুড়ে গিয়েছিল, তাই মিনার কুয়াং এবার দুর্বল হয়ে পড়েছিল। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে বিমু তার পাশে পড়ে থাকা পাথরটি দিয়ে বারবার মিনার কুয়াংয়ের সাথে থাকা হৃদয়ে আঘাত করতে শুরু করে, যার ফলে মিনা পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে যায়। সেই সাথে মাটিতে ঢলে পড়ে তার কালো জাদু করা ওই লাশগুলো। সিঁড়ি বিমুর কাছে ছুটে আসে এবং তাকে জড়িয়ে ধরে শান্ত করে নেয়। বিমু তার স্ত্রী সন্তানকে বাঁচাতে সক্ষম হয়েছিল, যে ব্যাপারটা দেখে তাম্বির কুয়াংও স্বস্তি পায় এবং ঘরে ফিরে যায়। সেই সাথে ফিরে আসে সিঁড়ি বিমু এবং তিনগেন। এখন এই ঘটনার 6 মাস পরের দৃশ্যে আমরা দেখতে পাই, যেখানে মিনার সমাপ্তির সাথে সাথে এখন গ্রামবাসীদের মন থেকে সকল ভয়ও চলে গিয়েছিল। তাই তো স্কুলে এখন ছাত্রছাত্রী ভরা ছিল। বিমু এবং সিঁড়ি এখন এই স্কুলেই পড়াচ্ছিল। বিমু এখানে সিঁড়িকে একটা সুসংবাদ দেয় যে আগামীকাল সকালেই এই গ্রামে একজন গাইনি ডক্টর আসবে, যার ফলে তাদেরকে আর বারবার নদী পার হয়ে চেক আপের জন্য যেতে হবে না। একথা বলতে বলতে তারা লক্ষ্য করে দূরে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে তাম্বি এবং তার স্বামী আলাং। তাদেরকে দেখে এখন আর বিমু এবং সিঁড়ি ভয় পেত না, বরং তাদেরকে ওয়েল উইশার ভেবে তারা অনেক খুশি হয়ে যায়। এমন সময় প্রিন্সিপাল এসে তাদেরকে একটা দুঃসংবাদ জানায়। গতকাল রাতেই নাকি তাম্বি এবং তার স্বামী আলাং মারা গিয়েছে। একথা শুনে তারা অবাক হয়ে যায় এবং জঙ্গলের ওই স্থানটিতে তাকাতেই দেখতে পায় সেখানে তো কেউই নেই। এর মানে হলে তাম্বি এবং আলাং তাদেরকে শেষ বিদায় জানাতে এসেছিল। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করেছি ভিন্নধর্মী ইন্দোনেশিয়ান এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।